আচ্ছা বলুন তো, একটা দেশের অধিকাংশ মানুষ কোন বয়স সীমার হয়ে থাকে? একেবারেই ২০ বছরের কম, ৮০ বছরের বেশি, নাকি এর মাঝামাঝি? অর্থাৎ ৪০-৫০ বা ৩০-৫০? নিশ্চয়ই বলবেন একটা দেশের অধিকাংশ মানুষ মাঝামাঝি বয়স সীমার হয়ে থাকে। আবার একটা পরীক্ষায় ছাত্ররা যে মার্কস পায়, আপনি বলুন তো ৩০ এর নিচে কয়জন পায় আর ৯০ এর উপরে কতজন পায়? নিশ্চয়ই বলবেন হাতে গোনা কিছু মানুষই ফেল করে এবং হাতে গোনা কিছু মানুষই ৯০ এর উপরে পায়। তাহলে অধিকাংশ মানুষ কতর মধ্যে পায়? ৫০ থেকে ৭০-৮০ এই রেঞ্জের মধ্যেই দেখবেন অধিকাংশ মানুষ মার্কস পায় একটা পরীক্ষায়। একইভাবে আমরা যখন রেস্টুরেন্টে যাই, তখন আমরা অধিকাংশ মানুষ কোন রেঞ্জের ফুড অর্ডার করি? নিশ্চয়ই মাঝারি রেঞ্জের একটা ফুড আমরা অর্ডার করি। দেখবেন একেবারে খুবই সস্তা এরকমও সাধারণত আমরা অর্ডার করি না। আবার খুবই প্রাইসি এরকম আমরা অধিকাংশ মানুষ অর্ডার করি না। কেউ করেন না তা না, কিন্তু অধিকাংশ মানুষই দেখবেন মাঝামাঝি রেঞ্জের একটা ফুড অর্ডার করে। অর্থাৎ এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে মজার একটা প্রিন্সিপল আছে। সেটা হলো অধিকাংশ মানুষ, অধিকাংশ বস্তু, অধিকাংশ ভ্যারিয়েবল এভারেজের কাছাকাছি থাকে। এবং ২ এক্সট্রিমে আপার এক্সট্রিম এবং লোয়ার এক্সট্রিমে খুব অল্প সংখ্যক মানুষই থাকে। এবং এই জিনিসটাই পুরো বিশ্বজগতের জন্য নরমাল। আপনি দেখুন, একটা পরীক্ষায় আমরা স্টুডেন্টদের মার্কস প্লট করতে চাই। ধরুন এইখানে আমি বলছি ১০ থেকে ২০। ১০ থেকে ২০ কতজন স্টুডেন্ট পেয়ে থাকে একটা পরীক্ষায়? নিশ্চয়ই বলবে যে কেউই পায় না। এত খারাপ তো কেউ করে না। কিন্তু তারপরে বলা যাবে না যে কেউ পাবে না। কেউ না কেউ তো পেতেও পারে। তো ধরলাম যে ধরেন খুবই সামান্য একটা প্রবাবিলিটি আছে ১০ থেকে ২০ এর মধ্যে পাওয়ার। ঠিক আছে? ধরলাম এতটুকু। যদি আমি আরেকটু সামনে যাই ২০ থেকে ৩০, তাহলে আরেকটু বেশি। ১০ থেকে ২০ যত মানুষ পেত, ২০ থেকে ৩০ পাওয়ার প্রবাবিলিটি আরেকটু বেশি। এভাবে আমি ধরেন আমি আরেকটু সামনে গেলাম। এখানে আমি নিলাম আ ৪০ থেকে ৫০ এবং ৪০ থেকে ৫০ এর মধ্যে মানুষ আরেকটু বেশি প্রবাবিলিটি, বিকজ আরো বেশি সংখ্যক মানুষ এর মধ্যে থাকবে। ঠিক আছে? আমি ধরেন ৫০ থেকে ৬০ এর মধ্যে যদি দেখি, তাহলে দেখব আমরা কি মানুষ এখানকার আরো বেশি সংখ্যক মানুষ থাকবে ৫০ থেকে ৬০ এর মধ্যে, রাইট? আমরা যদি ৬০ থেকে ৭০ এর মধ্যে যাই, তাহলে আমরা কি দেখব? এখানে আরো বেশি এখানে ৫০ একইভাবে আমরা আচ্ছা এটা মিস দেই না। ৬০ থেকে ৭০ টা আবার নিচ্ছি, হ্যাঁ? একইভাবে আমরা ৬০ থেকে ৭০ এর মধ্যে যদি যাই, তাহলে আমরা কি দেখব? যে এখানে কিছু মানুষ থাকবে, কিন্তু এটা কি হবে? হয়তো ৫০ থেকে ৬০ এর চেয়ে একটু কমে আসবে। আবার যত আমরা সামনে আগাবো ৭০ থেকে ৮০, তখন আরেকটু কিছু মানুষ কম পাবে। এবং যদি আমি ধরি ৮০ প্লাস বা ৮০ টু ৯০, তাহলে আরো কম সংখ্যক মানুষ পাবে। আবার যদি আমরা দেখি ৯০ থেকে ১০০, ৯০ থেকে ১০০ সবচেয়ে কম সংখ্যক মানুষ পাবে। ঠিক আছে? কেউ নাও পেতে পারে, কিন্তু আমরা ধরে নিলাম যদি পায়ও, খুব বেশি সংখ্যক মানুষ এটা পাবে না এবং আপনারাও জানেন এটা পায় না। তাহলে দেখেন ১০ থেকে ২০ এবং ৯০ থেকে ১০০ সবচেয়ে কম সংখ্যক মানুষ পেয়েছে। ঠিক আছে? ২০ থেকে ৩০ এবং ৮০ থেকে ৯০ আরেকটু বেশি মানুষ পেয়েছে এবং মেজরিটি মানুষ দেখেন একেবারে মাঝামাঝি এভারেজ মার্কস পেয়েছে ৫০ থেকে ৬০। ঠিক আছে? এবং এইটাই কিন্তু বাস্তবে হয়ে থাকে। বেশিরভাগ স্টুডেন্টই মাঝামাঝি মার্কস পেয়ে থাকে। খুব বেশি ভালো করে না, খুব বেশি খারাপ করে না। তাহলে এই যে বারগুলো আমরা এখানে ড্র করলাম, এই বারগুলো যদি আমরা যোগ করে দেই, তাহলে একটা কার্ভ আসে। দেখেন, এই কার্ভটাকে বলা হয় নরমাল কার্ভ। এই কার্ভটাকে বলা হয় নরমাল কার্ভ। আর এই যে ডেটাগুলো আমরা নিলাম, যেই ডেটাগুলা মাঝ বরাবর অর্থাৎ এভারেজের আশেপাশে বেশি থাকে, এভারেজের দিকে বেশি থাকে এবং ২ এক্সট্রিমে কম থাকে, সেই ডেটাগুলোকে বলা হয় নরমাল ডেটা।
মজার ব্যাপার হচ্ছে এই নরমাল কার্ভ এবং নরমাল ডেটা এটা পুরো বিশ্ব জগতের প্রত্যেকটা জায়গায় এইটা অ্যাপ্লিকেবল। এবং যদি না আমরা কোনো ডেটাকে ম্যানিপুলেট করি, অবশ্যই সেই ডেটাটা নরমাল ডেটা হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, দেখেন একটা দেশের অধিকাংশ মানুষ আমরা বলেছিলাম যে মাঝামাঝি বয়সের হয়ে থাকে, অর্থাৎ 40 থেকে 70 আমরা যদি ধরি বা 40 থেকে 60 যদি আমরা ধরি, অধিকাংশ মানুষ এই রেঞ্জের মধ্যে হয়ে থাকবে। বা 30 থেকে বয়সের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করতে পারি 30 to 60 হতে পারে, কিন্তু 30-র নিচে এবং 70s বা 80s এর উপরে খুব কম সংখ্যক মানুষ থাকবে। ঠিক আছে, অধিকাংশ মানুষ মাঝবয়সী হয়ে থাকে। কিন্তু এই ডেটাকে যদি ম্যানিপুলেট করা হয়, জাপানে আপনি যদি দেখেন জাপানে কি হয়েছে, তারা জন্মহারকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যে এখন তাদের ইয়াং মানুষ অনেক কমে গিয়েছে এবং তাদের প্রচুর সংখ্যক বৃদ্ধ মানুষ, মানে তাদের অনেক বয়স্কদের তুলনায় ইয়াংদের সংখ্যা কমে গিয়েছে। তার ফলে যেটা হয়েছে যে জাপানের ক্ষেত্রে যদি আমরা ডেটাটা কার্ভটা প্লট করতাম, তাহলে আমরা দেখতাম জাপানে আপনার 70-80 বছরের মানুষ অনেক বেড়ে গেছে, 80 to 90, যেহেতু ওদের যে গড় আয়ু বেশি। ঠিক আছে, 90 to 100 হয়তো এরকম হতে পারে। ঠিক আছে, 60 থেকে 70 এত। কিন্তু এদিকের গুলো 40, 50, 30, এদিকের গুলো একেবারেই কম হয়ে গেছে ওদের। ফলে জাপানের ক্ষেত্রে কার্ভটা কেমন হয়ে যাবে দেখেন, জাপানের ক্ষেত্রে কার্ভটা কিন্তু এরকম হয়ে যাবে, যেটা আর নরমাল কার্ভ থাকছে না। আমার নরমাল কার্ভ থাকার কথা ছিল মিডলে যে বেশি থাকবে, দুই দিকে যতই বয়স বাড়তে থাকবে আর যতই কমতে থাকবে মানুষের সংখ্যা কমতে থাকবে। জাপানের ক্ষেত্রে যেটা হয়েছে দেখেন, ওদের মাঝামাঝিতে কিন্তু মানুষ কম, ওদের যতই বয়স বেড়েছে ওদের মানুষের সংখ্যা বাড়তে শুরু করেছে। কেন? কারণ ওরা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রকৃতির মধ্যে যে নিয়মটা দিয়েছে স্বাভাবিক জন্মহার, এটাকে তারা ম্যানিপুলেট করেছে। তারা এটাকে এমনভাবে কন্ট্রোল করেছে যে এখন তাদের ইয়াং পিপল কমে গিয়েছে। সো ওদের বয়সের ডেটাটা নরমাল ডেটা নাই। এবং মজার ব্যাপার হচ্ছে কেন এই বিষয়টা বললাম, এই নরমাল কার্ভ এবং নরমাল ডেটা পুরো সিক্স সিগমা মেথোডোলজির একেবারে কোর একটা কনসেপ্ট। আপনি যে কোনো প্রসেস ইমপ্রুভমেন্ট, যে কোনো ডিফেক্ট রিডাকশন যখন আপনি করতে যাবেন, সিগমা ক্যালকুলেশন যখন করতে যাবেন, তখন আপনাকে নরমাল ডেটাটা বুঝতে হবে, নরমাল কার্ভ আপনাকে বুঝতে হবে। আজকে এ পর্যন্তই। সামনে ভিন্ন কোনো পর্বে আমরা নরমাল কার্ভ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। ধন্যবাদ।